আজকের ভিডিওটা আই ওপেনিং আগের ভিডিওর মতো আবার হতে চলেছে। ভিডিওর টপিক নর্মাল বলে দিই। নর্মাল হচ্ছে যেহেতু 2025 শেষ হতে আর 1.5-2 মাসই বাকি আছে, তো সেহেতু 2026-এর ব্যাপারে এখনই ডিসকাস করা বাকি। বিকজ 2026-এর জন্য পজিশন এখনই তো টাকা জোগাড় করে ভেবে চিন্তে ইনভেস্ট করবেন। সোনায় ইনভেস্ট করবেন, যেটা অনেকটা বেড়ে গেছে। সোনা কি আরও ফিউচারে বাড়বে, নাকি সোনা ছেড়ে এখন শেয়ারে, যেটা 1-1.5 বছর ধরে একই জায়গায় আছে বা ওই ব্রেক করতে পারেনি অল টাইম হাই, সেটা ব্রেকআউট দিয়ে সারা জীবন তো 26,000 থাকবে না, সোনা পড়বে অ্যান্ড শেয়ার উঠবে। তো এইটা বাড়বে না এইটা বাড়বে, কোন জিনিসটা ইনভেস্ট করবেন? অ্যান্ড যদি সোনায় বিনিয়োগের জন্য বলি, তাহলে কবে ছাড়তে হবে আপনাদের বুঝতে হবে, অ্যান্ড শেয়ারটাও কবে ছাড়তে হবে। বিকজ অনেকে ধরতে পারে বাট ছাড়ার সময় ভালো করে এক্সিট করতে পারে না, তাই জন্য যেখানে পুরো প্রফিটটা জাস্ট চোখের দেখা থাকে, তারপরে লসেই বেচতে হয় বা সারা জীবন একই জায়গায় থাকে। তো কোথায় বিনিয়োগ করলে বেশি লাভবান হবেন, এটা আমরা ম্যাক্রো ইকোনমিক্সটা আবার বোঝাবো। বিকজ এই চ্যানেলে সবাই ম্যাক্রো ইকোনমিক্সটাই বুঝতে আসেন, অ্যান্ড আমি চাই ভরপুর নলেজ দিতে আপনাদেরকে। আমরা আবার আগের দিন 1% আমাদের রিসার্চে দেখিয়েছিলাম যে 1% রিসার্চ কেমন হয়। আজকে আরও 1% রিসার্চ আমরা করব 1934 থেকে, ইউএসের ইকোনমি বা ম্যাক্রো ইকোনমিক্স বুঝে। চলুন, নিফটি 50 আমার এখানে দেখতে পাচ্ছি, এটা চার্ট নর্মালি আমি ডিসকাস করছি পরের বছর 1 বছরের জন্য। নিফটি 50 এটা চার্ট দেখা যাচ্ছে। এখান থেকে কি বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন? এখান থেকে তেমন কিছু বোঝা যাচ্ছে না। ডিসকাস করব টেকনিক্যালিও, বাট একটুখানি পরে। গোল্ডের চার্ট কিছু বোঝা যাচ্ছে? কিছু বুঝতে পারছে না, মানে একটা বছর পরে কিছু বোঝা যাচ্ছে। তাহলে রাজদা, তুমি যে বারবার অ্যানালিসিসটা করো, চার্ট দেখে তো কেউ কিছু বুঝতে পারছি না আমরা, বা অল্প কিছুই বুঝতে পারছি। কিন্তু এই অ্যানালিসিসটা যে এর পরে কি হবে, এই ফোরকাস্ট কি হবে, সবাই তো হয়ে যাওয়ার পরে কেন হলো বলে, বাট তুমি আগে থেকে কি করে বলো অ্যান্ড রিসার্চটা করো। রিসার্চ আমরা চার্ট খুলেই করি না, রিসার্চ কিভাবে করি এটা আমরা বুঝিয়ে দিচ্ছি। এইটার ব্যাপারে একটা কেন একদম সিম্পল ওয়ে 30,000-এর কাছে নিফটি পরের বছর যেতে পারে, এটা আমি ডিসকাস করবো একটু পরে। তো প্রথমত রিসার্চের মধ্যে কি কি পড়ে আগের 1% আমি একটু বুঝিয়ে দিই। 1934 সালে ইউএসের ধার, আজকের ইউএসের ধার কত? $38 ট্রিলিয়ন, বেড়েই আছে। $38 ট্রিলিয়ন, সেটা অল টাইম হয়, সব থেকে বেশি। 1934 সালে, মানে আজ থেকে ঠিক 89 বছর আগে ইউএসের ধারও অল টাইম হাই ছিল, সব থেকে উপরে ছিল, হাইয়েস্ট তখনকার দিনে যেটা ছিল, হাইয়েস্ট ছিল। তো গোল্ড রেট, মানে 1934 আমিও জন্মাইনি, আপনি জন্মায়নি, কেউ জন্মায়নি, স্টাডি করতে হয় এগুলোর জন্য। গোল্ড রেট কি করলো? সিগনেচার করে। কেমন সিগনেচার করে? দেখুন, গোল্ড রিজার্ভ অ্যাক্ট, নাম হচ্ছে গোল্ড রিজার্ভ অ্যাক্ট 1934, 1934 একটা এসছে গোল্ড রিজার্ভ অ্যাক্ট ইউএসএ। এটা কি করেছে? গোল্ডের দাম ফিক্স করে দিয়েছিল, যে গোল্ডের দাম বাড়বে না, এটাই ফিক্স থাকবে, এই দামেই আমরা গোল্ড কিনছি। তো এইটার জন্য কি হলো একটু দেখে নিই। ফিক্স করে দিয়েছে টু $35 পার আউন্স। গোল্ডে সবসময় মাপা হয় আউন্সে, যেটা আজকে $4,000 বলা হয়। তো $35 পার আউন্স গোল্ডের দাম করা হয়েছিল 1934-এ। বাট এই সিগনেচারটা, বিফোর সিগনেচার, এই ট্রিটি বা এই একটা সিগনেচার করার আগে, গোল্ড রিজার্ভ অ্যাক্ট সিগনেচার করার আগে, দামটা ফিক্স করার আগে এর দাম ছিল মোটে আগের রাতেই $20 পার আউন্স। এটা কেন করা হয়েছে? ধারটাকে মেটানোর জন্য। কিন্তু বারবার বলছি কিভাবে মেটানো হয় বলছি। আজকেও কিন্তু সেই গোল্ডের দামটাই বাড়ানো হচ্ছে, বা গোল্ডের দামটা ম্যানিপুলেট করা হচ্ছে কাইন্ড অফ। বুঝতে হবে আপনারা, নাহলে কিন্তু ফেসে যাবেন আপনারা। মনে আছে সেই আগের বছরের সেই আইআরএফসি, আরবিএনএল, রেলওয়েজ, বারবার বলে যাবো যতক্ষণ আপনার রিয়েলাইজেশন হয়। আবার সেই গোল্ড বাড়ছে কেন? আগে কিনতে হতো, এখন বাড়ছে, এখন আপনারা কেন গোল্ডের কথা বলছেন? এখন তো শেয়ারের নাম নেই, পরের বছর শেয়ারের দাম বেড়ে গেলে বা মিউচুয়াল ফান্ডের দাম বেড়ে গেলে তখন কি কিনবেন? এখন কিনুন, গোল্ড তো বেড়ে গেছে। এখানে এটাই বলতে চাইছি, বিফোর সিগনেচার $20 পার আউন্স দাম ছিল, $20 করে। তাহলে গোল্ড রাতারাতি, যাদের যাদের গোল্ড রিজার্ভ কেনা ছিল, গোল্ড কেনা ছিল, 75% প্রফিট দেখা গেছে রাতারাতি, একটা থেকে দুটো রাতে সিগনেচার করার পর। আর যাদের কাছে পেপার ডলার ছিল, ডলারের ভ্যালু, যে যে দেশ ডলার হোল্ড করছিল, ডলারের ভ্যালু 43% পড়ে গেছে, 43% পড়ে গেছে। এবার গোল্ডের দাম বেড়েছে বলে ডলারের দাম তো কমবেই, বিকজ ডলারের উপর ট্রাস্ট ওয়ার্দি নেস কমে গেছে। এটার জন্য কি হলো? ধার যেটা ছিল ইউএস এর, ধরে নিলাম $100 ধার ছিল, 100 টাকা ধার ছিল, সেই ধারটা 43% ডলার পড়ে যাওয়ার জন্য ধারটা এখন $57 নেমে গেছে। মানে আমি বলতে চাইছি, ধারটা যে ইউএস এর ধার চোকাবে, সেটা তো সোনায় ধার ছিল না, সোনা নেয়নি, সেটা টাকাতেই নিয়েছে, টাকার অঙ্ক। এবার টাকার ভ্যালু, 100 টাকার ভ্যালু যদি
গোল্ড বাড়িয়ে দেওয়ার জন্য 43% পড়ে যায়, 43% পড়ে যায়, তাহলে ধারটাও তো 100 থেকে $57 থাকবে। তাহলে প্রায় আধা ধার কমিয়ে দিয়েছে ওই একটা সিগনেচার করে গোল্ডের দাম ম্যানিপুলেট করে বাড়িয়েই। এখনো তো গোল্ড বাড়ছে, এটা কি হচ্ছে? দি অ্যান্সার ইজ নো, এটা হচ্ছে না, বাট এটা হয়েছে 1934-এ। এরকম করে ফার্স্টে ধারটাকে চুকিয়ে দেওয়ার চেষ্টা করলো, বাট ধার চোকায়নি কিছু, একটা সিগনেচার করে দামটা বাড়িয়ে ম্যানিপুলেট করে, তো ধারটা এখন আধা হয়ে গেল। ঠিক আছে, নেক্সট দেখুন, ওয়ার্ল্ড ওয়ার 2 যখন হচ্ছে, ইকোনমিক ক্রাইসিস, যুদ্ধ হচ্ছে চারিদিকে, কেউ খাবার পাচ্ছে না, কিছু পাচ্ছে না, তখন কি করেছে? ডলার সার্কুলেট করেছে, পুরো পৃথিবীতে ডলার সার্কুলেট করেছে যে আমাদের ডলার রাখো। সব দেশ, ফ্রান্স, ছোট ছোট কান্ট্রি, ইন্ডিয়া, জাপান ফাপান, সবাইকে ডলার সার্কুলেট করেছে, বিকজ তখন গোল্ড ব্যাকড ছিল, মানে 1 টাকা প্রিন্ট করার জন্য আপনার 1 টাকার সোনা রাখতে হতো। 100 টাকা প্রিন্ট করলে 100 টাকা সোনা সাইডে গোল্ড রিজার্ভ রাখতে হবে। ঠিক আছে, সেটা ছিল তখন। তো ওইখানে ডলার যে যাই নিয়েছে, যে ডলার তোমার ডলার আমি ইউজ করছি, বলেছে যে তুমি ডলার এখন ইউজ করো, যখন তুমি আমার ডলার ফেরত দেবে আমাকেই, তাহলে আমি তোমার তার বিনিময়ে 100 টাকা ডলার ফেরত দিলে 100 টাকা সোনা ফেরত দিয়ে দেবো, হয়ে গেল, সিম্পল। সবাই হ্যাঁ বলেছে, কোনো ব্যাপার না। তো ইউএসএ ফ্লেক্সিবল ছিল, ডলারগুলো ফেরত নিয়ে এনি টাইম তার বিনিময়ে গোল্ড 100 টাকা ফেরত দিলে 100 টাকা সোনা দিয়ে দেওয়ার জন্য, সেটা করছিল ইউএস, করেও সে। 1960 সালের যে লাস্টের দিকে, লেট 1960s-এ কি হয়েছে, ইউএস এর গোল্ড রিজার্ভ কত, ইউএস এর কাছে গোল্ড রিজার্ভ ছিল হচ্ছে $10 বিলিয়ন, $10 বিলিয়ন, $10 বিলিয়ন অনলি। এবার ফ্রান্স একটা বড় দেশ, ফ্রান্স অ্যান্ড কিছু দেশ মিলিয়ে, মেজরিটি ফ্রান্স, $60 বিলিয়ন বলেছে ইউএসকে, বলেছে আমার এই ডলার এখন দরকার নেই, ডলারের বিনিময়ে ডলারটা ফেরত দাও আর আমাকে এক্সচেঞ্জ করে সোনা দাও, বিকজ এক্সচেঞ্জ তো চলে এরকম, মানি এক্সচেঞ্জ। তো ডলারটা অঙ্কটা ছিল $60 বিলিয়ন, বাট ইউএস এর কাছে সোনাই নেই, $10 বিলিয়ন পড়ে আছে, বাকি $50 বিলিয়ন কোথা থেকে যাবে? ম্যাক্রো ইকোনমিক্স বুঝুন, পাস্ট রিটার্ন দেখে নিপন কত দিয়েছে না দিয়েছে, শেয়ার কত দিয়েছে, কোনো অ্যানালিসিস হয় না। ফিউচারে কখন কি ক্র্যাশ আসবে না আসবে, এই যে ফোরকাস্টিং গুলো এখান থেকে আসে, আগে রিটার্ন দেখে না, ভালো করে বুঝুন। যারা বুঝতে চাইছেন না তারাও বুঝুন, ফিউচারে কিছু শিখবেন। তো $50 বিলিয়ন কোথায় পাবে তাহলে? এইখানে আবার ট্র্যাপে পড়ে গেছে, ফ্রান্সকে বলতেও পারছে না যে ফেরত দিতে পারবো না, বিকজ এরকমই চুক্তি হয়েছিল, সবাইকে বলেছিল। এর জন্য কি হয়েছে, যেহেতু দিতে পারছে না, বুঝে গেছে সবাই, তাহলে ডলারে ক্র্যাশ আসছে। অ্যান্ড ডলারে ক্র্যাশ কিসে আসছে? ট্রাস্ট ওয়ার্দিনেস, যে ডলার অতটা যোগ্যই না ওকে ট্রাস্ট করার মতো, যে পরের বার থেকে যদি বলে যে ডলারের আগেনস্টে গোল্ড নেবো, আমরা কেউ ডলারকে বিশ্বাস করছি না, তো ডলারের ট্রাস্ট ওয়ার্দিনেস আগেন কমে গেছে। কেন? বিকজ অতটা গোল্ডই নেই ফেরত দেওয়ার মতো। এর জন্য নিক্সন এই ব্যক্তিটি কি একটা বার করলো, আচ্ছা, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় যে বললাম না যে ডলারের আগেনস্টে এটা নেওয়ার জন্য, এটাকে বলা হয় ব্রিটন উডস এগ্রিমেন্ট। ঠিক আছে, এরপরে আসে নিক্সন এন্ডস কনভার্টেবিলিটি অফ ইউএস ডলারটা কনভার্টেবিলিটিটা এন্ড করে দিয়েছে টু গোল্ড। যেটা বলেছিলাম আগের ভিডিওতে, ম্যাক্রোতে বলেছিলাম বোঝানোর সময়, যে 1970-র পর থেকে 1 টাকা প্রিন্ট করার জন্য আগে 1 টাকা গোল্ড রাখতে হতো, তারপর তখন থেকে আর রাখতে হয় না এখন অব্দি, 55 বছর লুপে ঘুরে যাচ্ছে অ্যান্ড ধার বেড়ে যাচ্ছে, বিকজ মানি নিজের ইচ্ছা মতো গোল্ড ছাড়া, গোল্ড রিজার্ভ না রেখেই প্রিন্ট করা হচ্ছে। তো এইটার জন্যই জিনিসটা হয়েছিল, কি হয়েছিল, যে $60 বিলিয়ন চেয়েছিল ফ্রান্স অ্যান্ড কিছু দেশ মিলে, অ্যান্ড সেটা দিতে পারেনি, বিকজ $10 বিলিয়ন গোল্ড ছিল। তো নিক্সন কি বলছিল, গোল্ড রিজার্ভের আগেনস্টে ডিলিং করে দিল অ্যান্ড বললো যে এবার থেকে আমাকে ডলার প্রিন্ট করার জন্য, বা ডলার তুমি যদি কেউ ফেরত দেয় আমার কোনো দরকার নেই, আমি গোল্ড ফেরত দেবো না, এটা আমার ইচ্ছা, আমার মন মর্জি, আমি সব থেকে, ইউএস হচ্ছে সব থেকে বড় ইকোনমি, আমি যা বলবো চলবে, কেন? আমার মন মর্জি, সিম্পল অ্যাজ দ্যাট, তুমি যা করে নাও। এর জন্য ডলার প্রিন্ট হলো অ্যান্ড ইনফ্লেশন স্টার্ট হলো মানি প্রিন্টিং এর জন্য। এই ইনফ্লেশনের ব্যাপারটা, ধারটা কিভাবে $38 ট্রিলিয়ন অব্দি বাড়লো, এটার পুরোপুরি ডিটেলসে ভিডিও আছে, এখনো স্টোরি শেষ হয়নি, ডিটেলসে ভিডিও আছে। ম্যাক্রো ইকোনমিক্স শিখতে চাইলে বেঙ্গলি, হিন্দি, ইংলিশ এরকম ভিডিও কন্টেন্ট পাবেন না, বেট করে বলতে পারি। এইটাতে দেখতে পারেন, 5 দিনে 26,000 জন দেখেছে, লোড হতে একটু প্রবলেম হচ্ছে। ভিডিওর টাইটেল হচ্ছে সোনার উপরে ভয়ঙ্কর ক্র্যাশ কিন্তু নিফটি 26,000 ছুটছে, আসল কারণ কোথায় বিনিয়োগ করবেন। এই ভিডিওটা দেখবেন, আপনারা পুরো বুঝে যাবেন। নেক্সট আমি যদি বলি, তো এখানে মানি প্রিন্ট হলো অ্যান্ড ফ্রান্স সোনা ফেরত পেলো না, বিকজ সোনাই নেই। ঠিক আছে, দেন সিগনেচার করলো পেট্রো ডলার এগ্রিমেন্ট। পেট্রো মানে পেট্রোলিয়াম, বুঝতেই পারছেন, কাঁচা তেল। কাঁচা তেল বললো শুধু সিগনেচার করে এগ্রিমেন্টের সাথে সেই গালফ দেশের সাথে, যে
আপনি ক্রুড অয়েল ইউজ করতে গেলে আপনাকে ডলার দিয়েই কিনতে হবে, এই এগ্রিমেন্ট করলো। তেল, কাঁচা তেল সবার চাই, দেশ চালানোর জন্য সবাই চাই, নাহলে দেশ চলবে কি করে? তো এর জন্য এভরি কান্ট্রি ওয়ান, সবার চাই। তাই জন্য ডলারও সবার এখন চাই, বিকজ ডলার ছাড়া কিনতে পারবে না। ডলারের রিকোয়ারমেন্ট বাড়ানো, অ্যান্ড যেহেতু গোল্ড আর রিজার্ভ নেই, রিজার্ভ কারেন্সি হয়ে গেলে কি ডলার, যাই কিনতে যাচ্ছ ডলার লাগছে, ডলার সার্কুলেশন বেড়ে গেল, বিকজ আসল জিনিস কাঁচা তেল, ক্রুড অয়েল, ইকোনমির একটা বড় জিনিস, বড় অংশ। তো রিজার্ভ কারেন্সি তারপর থেকে ডলার হওয়া শুরু করলো। এখন যেখানেই যায় ডলারের অ্যাগেনস্টে সবকিছু মাপা হয়, যে কোনো দেশ ডলারই হয়। কেউ ইন্ডিয়ান রুপি, জাপানিজ ইয়েন, চাইনিজ ইয়েন কিচ্ছু আগেনস্টে রিজার্ভ করা হয় না, ইউএস ডলারের আগেনস্টে রিজার্ভ করা হয়। 2025-এর সাথে কি আছে তাহলে? সেম লিঙ্ক। কেন বোঝাচ্ছি? 2025-এর সেম হাইয়েস্ট ধার $38 ট্রিলিয়ন, এটা এক্সপেক্টেড আরো বাড়বে, 40, 45, 50 অব্দি হয়তো চলে যাবে। $38 ট্রিলিয়ন ধার, একটা বাবেলের মতো ধার হয়ে আছে, যেটা চোকাতেও পারবে না। ইউএসকে এই বছর $9 ট্রিলিয়ন ধার চোকাতে হবে। কোথা থেকে চোকাবে ইউএস নিজেই জানে না। এর জন্য 3টে পয়েন্ট কি করতে হবে আগের ভিডিওতে বলেছি। নাম্বার 2, হাইয়েস্ট এভার ডেট টু জিডিপি 3:1, মানে ডেট টু জিডিপি মানে ধার পুরো সবকটা পৃথিবী মিলিয়ে, পুরো দেশ মিলিয়ে $300 ট্রিলিয়ন, $300 ট্রিলিয়ন, সেটা আগের ভিডিওতেও বলেছিলাম ধার আছে। অ্যান্ড জিডিপি হচ্ছে $100 ট্রিলিয়ন কাছে, তাহলে 3:1, মানে পুরো দেশের যত দেশ আছে সব জিডিপি মিলিয়েও ধার চোকাতে পারবে না, তাও $200 ট্রিলিয়ন এখনো বেঁচে থাকবে। আর ডলারে এখন এইসব করার জন্য, ট্রাম্পের ট্যারিফ এইসবের জন্য, মন মর্জির জন্য নো ট্রাস্ট, অ্যান্ড ডলারের উপর কারোর কোনো ট্রাস্ট নেই। রিজার্ভ এখন ডলারের থেকে আগেন গোল্ডের দিকেই লোকে ছুটছে, অ্যান্ড দেখবেন সেন্ট্রাল ব্যাংকস সবকিছু গোল্ড রিজার্ভ কিনছে, গোল্ড বাড়ছে, তাই জন্য গোল্ড, সিলভার, স্পেশালি গোল্ড কেনা হচ্ছে। সবকিছুর সাথে ইন্টার রিলেটেড। গোল্ড এমনি এমনি বাড়ছে না, গোল্ডটা আপনাদের ট্রেডিং অ্যান্ড প্রফিট দেওয়ার জন্য বাড়ছে না। আপনাদের কাছে অত পয়সা নেই আপনারা যে কিনে ট্রেডাররা গোল্ড বাড়াবেন। বুঝতে হবে কেন গোল্ডটা বাড়ছে। যুদ্ধের জন্য গোল্ড বাড়ছে না, যুদ্ধটা কেন করানো হচ্ছে সেটা বুঝতে হবে আপনাকে, রাইট? তো এইবার হোয়াট ক্যান বি দ্য নেক্সট মুভ? এরপরে কি মুভ হওয়ার কথা? আমি সোনা কিনবো নাকি স্টক মার্কেটে ইনভেস্ট করব? মেন জিনিস। এই অবধি যদি ভিডিওটা ভালো লাগে, এরকম যদি ইনফরমেটিভ ভিডিও যদি পছন্দ হয়, যেগুলো অন্য কোনো চ্যানেলে হয়তো আর পাননি, আই থিঙ্ক সো, নিচে একটা লাইক করবেন। যাদেরকে আপনারা অনেকে আছে না ফ্রেন্ড সার্কেলে বসে ডিসকাস করেন, অনলি এইটা রিটার্ন দিয়েছে, এইটা রিটার্ন দিয়েছে, তাদেরকে শেয়ার করুন যে এই রাজকর্মকারের ভিডিও দেখ, সত্যিকারের যদি স্টাডি করতে হয় এরকম করে স্টাডি করতে হয়, সত্যি বলছি। অ্যান্ড এই জিনিস থেকে আপনার মার্কেটের ফোরকাস্টিং সামনের দিনে করা যায়। অ্যান্ড আপনারা আপনাদের বন্ধুদের প্লিজ বারণ করুন, বিকজ অনেকে আমাদের সাথে অফলাইনে এসে বলে যে আমার বন্ধু এটা কিনতে বলেছিল, ডুবে গেছে। আপনারা যদি চান আপনাদের বন্ধুদের বলবেন অ্যান্ড ট্র্যাপে ফেলবেন, পরে কিন্তু বন্ধুরা আপনার সাথেই ফ্রেন্ডশিপ নষ্ট করবেন, আপনার থেকে পয়সা চাইবে। তো আপনি ফিনান্সিয়াল অ্যাডভাইজার নন, আপনি আপনাদের বন্ধুদের বলা বন্ধ করুন, অ্যান্ড আপনাদের বন্ধুদের থেকে বা অফিস কলিগের থেকে শেখা বন্ধ করুন, বিকজ তারা ফিনান্স এক্সপার্ট না। এখান থেকে একটা জিনিসে কোয়েশ্চেন করবেন, একটাও জিনিস বলতে পারবে না। যেটাই আপনার এক্সপার্ট সেই ফিল্ডেই আপনি ভালো। আপনাদের বন্ধুদের উল্টে ভিডিওটা শেয়ার করুন, তাহলে এইটা শেয়ার করলে হয়তো আপনার বন্ধু আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে পারে। শেয়ার ফেয়ার নিয়ে করতে হবে না, বিকজ কত লোক যে লসে আছে জাস্ট বন্ধুদের কথা শুনে, আমি অবাক। জানি না আপনারা কেন শোনেন বা কেন এত ভরসা করেন। যাই হোক, হোয়াট ক্যান বি দ্য নেক্সট মুভ? এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে গোল্ড, একটা হচ্ছে সিলভার, সরি গোল্ড, একটা হচ্ছে ক্রিপ্টো, বিটকয়েন, ক্রিপ্টো আপনারা শুনেছেন। এখানে ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগে আবার একটা সই করেছে। এই যে এত যে সই হলো না, এত যে সই হলো, আবার ট্রাম্প সাহাব তো বেঁচে থাকবে না, এটা ট্রাম্পের হোয়াইট হাউসের নিজস্ব আর্টিকেল থেকে এখানে নিয়ে আসা। প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প সাইন্স জিনিয়াস অ্যাক্ট ইন্টু ল। জিনিয়াস অ্যাক্ট মিনিংটা কি? অনেকে হয়তো নতুন শুনবেন। জিনিয়াস অ্যাক্ট মিনিংটা কি? এই মিনিংটা হচ্ছে স্পেশালি ক্রিপ্টো, আমি পুরোটা পড়িনি, বাট যেটুকুনি আমি পড়েছি ভিডিও বানানোর জন্য, আমি যেটুকু বুঝলাম, ক্রিপ্টো বা গোল্ড যেগুলো স্টেবল কয়েন্স ক্রিপ্টোতে আছে এরকম, এগুলোকে বলা হয়। তো এই জিনিসটার আগেনস্টে ডলারকে বেঁধে দেওয়া হয়েছে। ধরুন ক্রিপ্টোর কথা বলছি, ক্রিপ্টোর যে ইউএসডি আছে বা টেথার আছে, এখানে কি করলো, বললো 1:1, বা বিটকয়েন আছে, যাই হোক, বললো 1:1, একটা ডলার, একটা তুমি টেথার স্টেবল কয়েন কিনছো মানে একটা ডলার তুমি কিনছো। সিম্পল। ডলার কত? $38 ট্রিলিয়ন। স্টেবল কয়েনের দাম চলছে ধরুন $100 করে পার কয়েন। কয়েন কেনেন না আপনারা? আপনারা তো ইনোসেন্ট, কি বুঝবেন আর কয়েন
কিনলাম, গোল্ড কিনলাম। এবারে কি করলাম, এবারে করলো এই $38 ট্রিলিয়নটাকে কিছুভাবে তো কমাতে হবেই, সারা জীবন তো চলতে পারে না। এটা দ্য প্ল্যানিং ক্যান বি 1:1, মানে আপনি একটা আজকে 100 টাকার কয়েন কিনেছেন, মানে আপনি একখানা ডলার কিনেছেন, ঠিক আছে? একটা কয়েন 100 টাকা, তো আপনি একটা ডলার কিনেছেন, 1:1। হুট করে দেখবেন এটা দামটা বাড়িয়েও দিল। অ্যান্ড এইটা হচ্ছে ধার, মানে এটা হচ্ছে $38 ট্রিলিয়ন, মানে 38 ট্রিলিয়ন স্টেবল কয়েন ধরুন ছাড়া আছে, এরকমই করা আছে অ্যাক্ট অনুযায়ী। এটা ধরুন 1:10 করে দিল কোনো দিন, মানে নিজে থেকে করলো সিগনেচার করে 1:10 আজ থেকে করতেই পারে মন মর্জি, আগের বারের মতো। মানে 10টা টেথার এবার থেকে হয়ে গেল একটা ডলার। যেহেতু টেথার ডলারের সাথে যুক্ত ছিল, 1:10 মানে হয়ে গেল 10টা টেথার আপনার কাছে থাকলে তবে একটা ডলার। মানে আপনার তো 100 টাকার ভ্যালুটা কমে 10 টাকা হয়ে গেল, আপনার 90% লস দেখছেন। বাট এখানে ইউএস এর ভালো কি হলো, $38 ট্রিলিয়ন কমে $3.8 ট্রিলিয়ন বেঁচে থাকলো। আই হোপ, এটা খুব বুঝতে খুব মুশকিল, বাট বুঝলে খুব ভালো। 2বার 3বার 5বার করে, নাহলে ভিডিওটা লেন্দি হবে, দেখার চেষ্টা করবেন। ইউএস এর ভালো হলো, 90% ডেট রিডিউস হয়ে গেল একটা সিগনেচারের জন্য, ম্যানুপুলেট করে। মোট কথা আপনারা কিছু না জেনেই 90% লস করলেন। এবার আমি বেশি কিছু বলবো না, বেশি কিছু বললে আমার চ্যানেল থাকবে না। আর আমার চ্যানেলে কিছুদিন আগে থেকে 1 বছর ধরে আমার এইসব ডিসকাশনের জন্য অনেক প্রবলেম হচ্ছে, তাই জন্য আমি রিজার্ভ একটা চ্যানেল আমরা বানিয়ে রেখেছি, ঠিক আছে? মুখে নাম বলতে পারবো না। এইটা আপনারা সার্চ করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। এইটা সাবস্ক্রাইবার্স আছে কারেন্টলি আজকের দিনে, বিকজ বাই চান্স এখানে কিছু হলে আপনি এখানে আমাকে পেয়ে যাবেন। যাই হোক, তো আপনি বুঝতে পারলেন আই থিঙ্ক। তো ওই জন্য গোল্ড কিনবেন কি স্টেবল কয়েন কিনবেন, আপনি একটু ভেবে চিনতে এবার কিনবেন। কেন কিনছেন তো ঠিক আছে, বাট জাস্ট ফর আপনাকে বড়লোক বানানোর জন্য কিন্তু কেউ দামটা বাড়াচ্ছে না। দামটা বাড়ানো হচ্ছে মেবি অন্য কোনো কারণের জন্য। যখন ক্র্যাশ আসবে তখন এরকমই ক্র্যাশ আসবে। গোল্ড ধরুন এখান থেকে 2 লাখ ছিল, 2 লাখ থেকে 1 লাখ ধরুন চলে এলো। যখন ক্র্যাশ আসবে একবারে ক্র্যাশ আসবে। এটা হচ্ছে স্টোরি বললাম। এবার আমি টেকনিক্যালি একদম অন্য যে ইউটিউবার্স আছে, নট ফিনান্সিয়াল অ্যাডভাইজার্স, অন্য যে ইউটিউবার্স আছে তাদের মধ্যে হালকা ডিসকাস করি। ব্যাক টু ফর্ম। ধরুন নিফটি আছে, আপনারা নিফটি কিনবেন না গোল্ড কিনবেন? তো নিফটিতে এখানে একটা প্যাটার্ন দেখছি তৈরি হচ্ছে। প্যাটার্ন এখানে হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল। এই যে কাপ, চায়ের কাপ ধরে আছেন, চায়ের কাপটা আংটা দিয়ে ধরেন, এবার আংটাটাও তৈরি হচ্ছে এখানে। এই চায়ের কাপের আংটা দিয়ে ধরে এখানে চা আছে, ঠিক আছে? কাপ অ্যান্ড হ্যান্ডেল। লাইনটা একটু এরকম হয়, বাট লাইনটাকে আমি তিরছা করে এরকম করে করছি, যেটা লাইন টানা আছে নীল রঙের। এটা অলরেডি ব্রেকআউট দিয়ে দিয়েছে। যদি একটা রিটেস্ট করে এই অবধি আসে, করে আবার উপরে যায়, খুব ভালো, বিকজ এটা ব্রেকআউট করলে উপরে অনেক উপরে যাবে। কত উপরে যাবে দেখে নি। এই যে এখান থেকে যদি একদম বটম থেকে, এটার রুলই হচ্ছে এটা যদি ব্রেকআউট দেয় বটম থেকে এই অবধি 15%-এর কাছে, 14.89% পুরোপুরি এক্স্যাক্ট ডাউন গেছিল এখান থেকে এখানে। সেটাই আপনার সেম 14.85%, 89% যদি আপ হয় তাহলে সেটা টার্গেট আমার তৈরি হয়। তো এখান থেকে এইটুকুনি যেটা হয়েছিল সেটা এখান থেকে এইটুকুনি যদি হয় তাহলে 14.89% অনুযায়ী এটা 29,500 দাঁড়ায়। আমি বলেছি কি পরের বছরের কনজারভেটিভ নাম্বার নিফটি মার্চ 2026-এর পরে আমার যে কোনো সময় নিফটিকে 28,000 থেকে 30,000-এর মধ্যে দেখতেই পারি। 28,000 মিনিমাম, 28,000 পৌঁছালে তখন আমি 30,000-এর কথা ভাববো, বাট এটা আমার মিনিমাম টার্গেট হচ্ছে 28,000। এই টার্গেট অনুযায়ী, এই কাপ অ্যান্ড হ্যান্ডেল টার্গেট অনুযায়ী 29,500 আমি বলতে পারি দেখা দিচ্ছে, ঠিক আছে? বাট একটু ভালো করে এক্সপিরিয়েন্স করে নেবেন যারা যারা স্পেশালি নিজে করেন। যারা যারা আমার ক্লায়েন্ট আছে, ক্লায়েন্ট হতে তো কোনো টাকা নেই, যারা যারা ক্লায়েন্ট আছে তারা তারা তো একদম নিশ্চিন্তে ইকুইটি মার্কেট নিয়ে। কেন? বিকজ রাজদা আছে, রাজদা রিসার্চ করে ঠিক আমাকে সুইচ করিয়ে দেবে। আমি যদি দায়িত্ব নিয়েছি ঠিক লিকুইড ফান্ডে সুইচ করে দেবে মার্কেট ক্র্যাশ হওয়ার আগে। একটু এক্সপিরিয়েন্স ভালো করে নেবেন, বিকজ এইরকম র্যালি যদি আসে হয়তো আর 2-4 বছর আপনারা আর এরকম র্যালি পাবেনই না, ঠিক আছে? যাই হোক, তো এখান থেকে আপনারা বুঝে গেলেন টার্গেট কি। অ্যান্ড টেকনিক্যাল অনুযায়ী এখন গোল্ডের প্রাইস তো এতটা বেড়ে গেছে, ঠিক আছে, এই অবধি আবার রিট্রেস করেছে, অনেক জায়গাতে ইটিএফ এ প্রিমিয়ামেও করছিল, ট্রেড করছিল,
কিন্তু গোল্ডের প্রাইসেও আমরা এক্সপেক্ট করছি অ্যাটলিস্ট $5,000, $5,000। এই $4,000 আছে, $5,000 আমরা মিনিমাম এক্সপেক্ট করছি গোল্ডের প্রাইসে। ঠিক আছে, মানে পার আউন্স আমি বলছি, পার আউন্স $5,000 শুধু না, $5,000 পার আউন্স গোল্ডের প্রাইসে আমি এক্সপেক্ট করছি এই অবধি। নেক্সট ইয়ার 2027-এর ফার্স্ট হাফের মধ্যে একটা জিনিস বিষয় জাস্ট মাথায় রাখবেন, যখনই আমরা কি জানি গোল্ডের প্রাইস যখন বাড়ে ইকুইটি মার্কেট তখন কমে, সবাই জানে। বাট গোল্ডের প্রাইস বাড়ছে অল টাইম হাই, নিফটি প্রায় ব্রেকআউট দিলে বা এখনই প্রায় অল টাইম হাই, নিফটি অল টাইম হাই, S&P 500 বা ডাউ জোন্স সব অল টাইম হাই, ইউএস মার্কেট, ইউকে মার্কেট অল টাইম হাই, সব মার্কেট অল টাইম হাই। এই যে এই সব মার্কেট অল টাইম হাই প্লাস এআই বাবেল যে ক্রিয়েট হয়েছে, এইটার উপর যখনই সব গোল্ড প্লাস ইকুইটি মার্কেট সব অল টাইম হাই হয়, একটা খুব বাজে একটা সংকেত আছে। প্লাস কালকে আবার ইউএস এর ফেড কি করলো, ইন্টারেস্ট রেট কাট করলো। আমি জানি অনেকেই কিছু বোঝেননি, এইটা নিয়ে যদি ডিটেলসে ভিডিও চাই তাহলে নিচে একটা কমেন্ট করবেন, বা আপনাদের কোনো সাজেশন থাকলে কোন জিনিসের উপর ভিডিও চাই নিচে কমেন্ট করতে পারেন। কিছু কিছু এলআইসি এজেন্ট অ্যান্ড পাড়ায় যে ঘুরে বেড়ায়, যাদের কোনো নলেজ নেই, শুধু লোক ঠকানো, মিউচুয়াল ফান্ড এজেন্ট, নেগেটিভ কমেন্ট করেন, আমরা বুঝে যাই সেটাতে। সেই নেগেটিভ কমেন্ট থেকে আমি একদমই ডিমোটিভেট হব না, বিকজ যারা সত্যি শিখতে চায় তারা আমাকে ভালো কমেন্ট করে বুঝিয়ে দেয়। তারা কিছু জানেন না, অ্যাটলিস্ট আমাকে হেড করার থেকে আপনাদের ক্লায়েন্টগুলো আমার কাছে চলে আসছে, কেনই বাঁচবেন আপনারা? আপগ্রেড হননি, আপনারা আপগ্রেড কেন হননি? পারলে আমার থেকে শিখুন অ্যান্ড আমার থেকে শিখে ক্লায়েন্টদের কিছু ইনপুট দিন, আপনাদের ক্লায়েন্টের ইনপুট দিন, কিন্তু আমাকে হেড করতে হবে না, বিকজ আমি তো আমার নলেজটা অ্যান্ড রিসার্চটা বজায় রেখেই যাবো। আপনাদের মতো শুধু চার্ট অ্যান্ড কত কি পার্সেন্টেজ পাবো সেটা দেখে আমরা ট্রেড দিই না, বা আমরা ওপেন ফোরামে বলছি এনএফওতেও আমরা কেনাই না, এনএফও একটাও ব্যবসা দিই না, আমরা ব্যবসা করি না। অনলি বেস্ট ফান্ডস। আমি লিকুইড ফান্ডে শিফট করার হলে শিফট করব ক্র্যাশের আগে। লিকুইড ফান্ড থেকে আমাদের কিচ্ছু আসে না। 1,00,000 টাকায় আমরা যদি ইকুইটি কোনো ফান্ডে, সিম্পল বলছি, 50 টাকা পাই, আমরা 1,00,000 টাকায় হয়তো আমরা 1 টাকা পাবো না, 10 পয়সা পাবো, 10 পয়সা। 1,00,000 টাকা কেউ আমাদের থ্রুতে ফান্ড কিনলে 10 পয়সা পাবো লিকুইড ফান্ডে। বাট হ্যাঁ, আমরা স্যাক্রিফাইস করতে রাজি, বিকজ আপনি নাহলে আমার কাছে 1 বছর থাকবেন, ভয় পেয়ে আবার চলে যাবেন। সিম্পল, আমার কোনো ভয় নেই, আপনাদের জন্য আমি আছি। যদি এরকম হন যে সামনে বাজে দিন আসছে, রাজদা শুধু ভয় দেখাচ্ছে না, রিয়েলিটিটা বলছি, বিকজ রিসার্চ আমাদের কাছে রেডি। আপনি আপনাদের বন্ধুদের বা আপনার ফ্যামিলি বা আপনার নিজের পোর্টফোলিও আমার কাছে শিফট করে নিয়ে আসতে পারেন অ্যাট নো কস্ট, জিরো কস্ট। যে কমিশনটা আপনি তাকে দিচ্ছিলেন বা যে কমিশনটা আপনি আপনার যে প্ল্যাটফর্ম থেকে কিনেছেন বা ব্যাংকে দিচ্ছেন, কোনো রিসার্চ পাচ্ছেন না, বাট তারা কামিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছু রিসার্চ দিচ্ছে না, অ্যাটলিস্ট তাকে দিন যে আপনাকে হেল্প করবে, বিকজ কমিশন তো সেমই যাবে সব জায়গাতে। কেউ তো আর ফ্রিতে, ফান্ড ম্যানেজমেন্ট তো ফ্রিতে হয় না, আপনার জন্য তো কেউ ফ্রিতে করবে না। সেম জিনিসটা যে 1% আপনার যে যাচ্ছে, 1% অ্যাটলিস্ট, জিরো তো কোনোদিন হবে না, 1% যাবেই। এই জিনিসটা তাকে দিন যে ডিজার্ভ করে। না দিলে আপনার কোনো বিষয় নাই, 2028 সালে দেখা হবে আপনার সাথে, ঠিক আছে? তখন আমি আর হেল্প করবো না আপনাকে। আচ্ছা, এবারে আমার ভার্ডিক্ট কি এখান থেকে? আমার ভার্ডিক্ট হচ্ছে, যেহেতু দুটোই আমার ফোরকাস্টিংয়ে বাড়বে, কত কি বাড়বে একটা একটা করে ভিডিও আমি ছাড়বো। আপনারা গোল্ডটা একটু কিনতে পারেন, বাট এসআইপি ফর্মেটে অল্প অল্প কিনতে পারেন, বাট ইটিএফ থেকে অ্যাভয়েড করে কিনবেন, বিকজ ইটিএফ অনেক সময় গোল্ডের দাম ধরুন আজকে 2% বাড়লো, সিলভারে যেটা হয়েছে, বাট গোল্ডের দাম ইটিএফ 10% বাড়তি দেখাবে। কিন্তু গোল্ড পরের দিন, যেহেতু প্রিমিয়াম আপনি এক্সট্রা প্রাইস দিয়ে কিনছেন, পরের দিন যদি গোল্ড 1% বাড়ে, দেখবেন ইটিএফটা 15% মাইনাস। ইটিএফ ছাড়া আপনি গোল্ড কিনলে কিনতে পারেন, ঠিক আছে? কোনো ফান্ড অফ ফান্ডস কিনতে পারেন, কোনো ইটিএফ এর ফান্ড অফ ফান্ডস যদি আপনার দরকার হয়, আমরাও সেটাকে অ্যাডভাইস করে থাকি, গোল্ড হোক, সিলভার হোক, এনিথিং। অ্যান্ড যদি ইকুইটি মার্কেট ইনভেস্ট করতে হয়, এখন সব থেকে বেস্ট জিনিস হচ্ছে ইনভেস্ট করা হচ্ছে ইকুইটি মার্কেট। ইকুইটির মধ্যে রিসার্চ করে ভালো মিউচুয়াল ফান্ডস। কেন? বিকজ মিউচুয়াল ফান্ডে কোনো রিস্ক নেই, মিউচুয়াল ফান্ড অল ওভার সব রকম সেক্টর মিলিয়েই করে, অ্যান্ড বাড়বেই। নো সেক্টরাল ফান্ড, ইকুইটি নর্মাল অ্যাক্টিভ ফান্ড, অ্যান্ড স্টক স্পেসিফিক না, বিকজ কোনো স্টক বাড়তে পারে, কমতে পারে। দেখবেন কিছু দিন আগে নিফটি বেড়েছে বাট স্টক বাড়েনি, এটা আমার অ্যাভয়েড করতে হবে। স্টক থেকে এখনের জন্য স্টকস না, মিউচুয়াল ফান্ডস ভালো গাইডেন্সের আন্ডারে। কেন মিউচুয়াল ফান্ডস? বিকজ দেখবেন 2023-24 সালে গোল্ড কিনলে আজকে আপনি অনেকে বলছেন আজকে অনেক মালামাল হয়ে যেতাম, তখন গোল্ডের কথা কেউ বলতেও না। বারবার বলছি, এবারও বলছি, 25 সালে তখন ইকুইটির কথা বলতো, তারপরে ইকুইটি পড়ে গেল। এখন ইকুইটির কথা কেউ বলে না, গোল্ডের কথা বলে। তো
তো ইকুইটিটাই এখন কিনুন না, যেটা গোল্ডে কিনতে হতো যখন সবাই চুপ ছিল, এখন সবাই ইকুইটি মেলা চুপ, ইকুইটিটাই কিনুন। পরের বছর বলছি তো আমি, আমাদের রিসার্চ অনুযায়ী 28 থেকে 30,000-এর মধ্যে আমি মিনিমাম দেখছি নিফটিকে, রাইট? যদি আমাকে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে চাই তাহলে এটা আমার পার্সোনাল নাম্বার, আপনি এনি ডে সানডে ছাড়া আর ছুটির দিন ছাড়া ফোন করতে পারেন, রাত 8টা থেকে 10টা। আমার নাম রাজ কর্মকার। অ্যান্ড এনজে ওয়েলথের অ্যাকাউন্ট খুলে অফলাইনে আমার সাথে দেখা করে বা অনলাইনে একটু দেরি হবে, 2 to 3 months মিনিমাম দেরি হবে, প্যান আধার এগুলো দিয়ে আপনি স্টার্ট করতে পারেন আমাদের সাথে পুরোপুরি, যেখানে যা আছে পুরোপুরি শিফটও করতে পারেন একটা সিগনেচার দিয়ে, তারপরে ওটাকে আমি চেঞ্জ করতে পারি যখন যা মার্কেট পড়বে বা কিছু হবে, বাট অ্যাটলিস্ট মনিটরিং বা নজরদারিতে থাকবে, দায়িত্ব নিয়ে আমরা করি। আর একটা নাম্বার দেওয়া আছে কৌশিকের নাম্বার, সেটাও কন্ট্যাক্ট করতে পারেন, কোনো কোয়েরি থাকলেও আপনি লিখতে পারেন। এবার কিছু কমেন্টসের দিকে যাব, যেগুলো আপনারা ডেলিকার কমেন্ট করেন, আশা করি এই অ্যানালিসিসগুলো আপনাদের ভালো লাগে। প্রথম কমেন্ট হচ্ছে, রাজ একটা প্রশ্ন ছিল, মিউচুয়াল ফান্ড কি দুজনের নামে একসাথে জয়েন্ট বা আইদার সার্ভাইভার ভাবে খোলা যায়? প্লিজ জানি। অবশ্যই খোলা যায়, জয়েন্ট হোল্ডিং বলে, তো জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যায়। অ্যান্ড যে ফার্স্ট হোল্ডার থাকবে তার নামেই ফার্স্ট হোল্ডিং এর ব্যাংক অ্যাকাউন্টটা রাখতে হয়, অ্যান্ড নমিনি 3 নম্বর একটা কোনো পার্সনকে নমিনি ম্যান্ডেটরি রাখতে হয়। এসআইএফ ফান্ড নিয়ে কিছু বলুন। এসআইএফ ফান্ড নিয়ে এখন কিছু বলবো না, কারোর থেকে কোনো শোনার দরকারও নেই। স্পেশালাইজড ইনভেস্টমেন্ট ফান্ডস বলে এটাকে। কেন? বিকজ এসআইএফ সবে লঞ্চ হয়েছে, 2 থেকে 3 মাস হয়েছে, কোয়ান্টের এডেলওয়াইজের কিছু কিছু জায়গায় হয়েছে। ভিতরে 20 থেকে 25% ডেরিভেটিভস বা অপশনসে হেজ করা হয়, আর যেহেতু রিস্কি, ফান্ড ম্যানেজাররাও প্রথমবার, যারা ফান্ডটা ম্যানেজ করছে তারাও তো প্রথমবারই এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছে। তো দেখি ফান্ড ম্যানেজাররা এই জিনিসটাকে নিয়ে সাকসেসফুল হয় কিনা, অ্যান্ড পালিয়ে যাচ্ছেন এসআইএফ। সবে শুরু হয়েছে, 1 থেকে 2 বছর দেখি, পারফরমেন্স ভালো হলে তবে আমরা এসআইএফ লঞ্চ মানে সাজেস্ট করবো, না হলে এখনোর জন্য না। যদি আপনি তাও এসআইএফ কিনতে চান, তাও আমরা এসআইএফ সাজেস্ট করতে পারি। আপনারা কোনো ডিরেক্ট প্ল্যাটফর্ম থেকে এসআইএফ বলে দিই কিনতে পারেন না, কেউ অ্যালাউ করে না, অনলি থ্রু ফিনান্সিয়াল অ্যাডভাইজারি কিনতে হয়। মিনিমাম ক্যাপিটাল 10 lakhs রেখেছে সেবি এটাকে। কিন্তু এসআইএফ, পিএমএস বা এআইএফ যেগুলো ভালো প্রোডাক্ট, মিউচুয়াল ফান্ড ছাড়া যেগুলো ডিরেক্ট প্ল্যাটফর্মে অ্যালাউ করে না, এই জিনিসগুলো আমরা অ্যাডভাইজাররা এখন একটু স্টাডি করবো 1 বছর 2 বছর, তারপরে যদি কেউ কিনতে হয় তাহলে তো আমাদের কাছেই আসতে হবে, ডিরেক্টলি তো কিনতে পারবেন না। তো তখন আমরা হ্যাঁ বলবো, এখানে শুনে নিয়ে তখন আসতে পারেন। লং টাইমের জন্য স্টক বা মিউচুয়াল ফান্ডে কালেকশন আসলে বেরিয়ে যাওয়ার থেকে বাই করা কি ভালো? দুটো এখানে অ্যান্সার আছে, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো। এটা আবার কি অ্যান্সার? ইয়েস কখন? যদি এটাকে মিউচুয়াল ফান্ডে থাকে, বিকজ মিউচুয়াল ফান্ডে সব রকম সেক্টর থাকে, পেছনে একটা ফান্ড ম্যানেজার থাকে, 200টা স্টক থাকে, কোন 10টা বাজে পারফর্ম করছে সেটাকে বাদ দিয়ে পরের 10টাকে ভালোটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য সবসময় যেন ভালোটাই থাকে এভরি 6 months। তাই জন্য আপনি যত বটম হচ্ছে আপনি কিনতেই পারেন। কিন্তু নো কখন? যদি আপনি স্টক স্পেসিফিক যান, বিকজ যদি আপনি ভোডাফোন আইডিয়া মতো স্টক আপনি যদি উপর থেকে 400 টাকাতে নিচে আসছে 400 কিনলেন, 320 কিনলেন, 300 কিনলেন, 200 কিনলেন, 100 কিনলেন, 50 কিনলেন, প্রত্যেকবার কিনছেন, প্রত্যেকবারই প্রত্যেকটা এন্ট্রি পয়েন্ট থেকে লস। এখন দেখুন 8-10 টাকায় পড়ে আছে ভোডাফোন। সুজলন 400 টাকা থেকে 2008-এ 400 টাকা ছিল, 400 থেকে 380-তে কিনলেন, পড়লো 10%, আরো পড়ে 350 আসলে পড়লো। এই করে 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 আপনি কিনলেন, 50 টাকাতেও কিনলেন, এখন দেখুন তাও লস। তো ওই জন্য অ্যাভারেজ আউট কখন করবেন? যখন মনে হবে একটা একটা জিনিস যেটা কনফার্ম বাড়বে, কনফার্ম, কোনো স্টকেও না, বিকজ স্টকের কম্পিটিটর আসতে বেশি দেরি নেই, সাইক্লিক চেঞ্জেস হয়। স্টকে আমি করবো না, উইনিং মিউচুয়াল ফান্ডসে করবো, বিকজ এটা মিউচুয়াল ফান্ড বাড়তেই হবে লং টার্মে। আমার কাছে 30 লাখ আছে, মান্থলি 20,000 টাকা চাই, কিভাবে ইনভেস্ট করবো? SWP করতে পারেন। SWPর অনেক ভিডিও আছে, যা সার্চ করবেন SWP রাজ কর্মকার, দেখবেন অনেকগুলো ভিডিও চলে আসবে। 30 লাখ ইনভেস্ট করে 20,000 যদি নেন, এক্সপেক্ট করো ভালো যদি ঠিকঠাক ফান্ডে দেওয়া হয় তাহলে 30টাও বেড়ে 10 বছরে 60 লাখ হওয়ার কথা। অ্যান্ড তখন আপনি এই 20,000 টাকাটাকে জিনিসের দাম ডবল হলে 40,000 টাকা করতে পারেন, যাতে আপনার লাইফস্টাইল স্যাক্রিফাইস না হয়। লাস্ট কোশ্চেন আজকের ভিডিওর, আমি তোমার কাছে অ্যাকাউন্ট খুলতে চাই, ভেরি গুড, কিন্তু একটা প্রশ্ন যে পোর্টফোলিও কিভাবে আপনারা হ্যান্ডলিং করেন, আপনি ওটা অফিসে এসে সামনাসামনি দেখতে পারেন, মনিটরিংটা আমরা কিভাবে করি এটা নিয়ে একটু বিশ্লেষণ করবেন। যখন মিউচুয়াল ফান্ড প্রেফার হবে তখন ওখানে আবার যদি মনে হয় যে মিউচুয়াল ফান্ড এখন আর গ্রো হবে না, স্টক ভালো, তাহলে কেমনভাবে শিফটিং করাবেন একটু ভিডিওতে আলোচনা করবেন। মিউচুয়াল ফান্ড থেকে স্টকে আমরা যাই না, বিকজ মিউচুয়াল ফান্ডের ভিতরে শেয়ারই তো থাকে, 100টা 200টা স্টক তো শেয়ারই থাকে, শেয়ার না বাড়লে মিউচুয়াল ফান্ড তো এমনিই পড়বে, তা শেয়ারেই কেন যাবো আমি? তো ওই জন্য মিউচুয়াল ফান্ড যদি মনে হয় ওভারঅল মার্কেট যদি ভালো না, ডিপ্রেশনে চলে যাবে, ক্র্যাশ আসবে, তখন আমরা একটা ইকুইটি মিউচুয়াল ফান্ড থেকে, ধরুন স্মল ক্যাপ, মিড ক্যাপ, লার্জ অ্যান্ড মিড, এইগুলো থেকে আমরা একটা ডেট ফান্ডে শর্ট ডিউরেশন, আল্ট্রা শর্ট ডিউরেশন, আরবিট্রাজ ফান্ড, লিকুইড ফান্ড, এইগুলোতে আমরা দিয়ে দিই, যাতে আপনাদের মার্কেট ক্র্যাশ করলে আপনাদেরটা না পড়ে।
রিসার্চ অনুযায়ী। কেন? বিকজ আমরা এগ্রিমেন্টস, ট্রিটিস, কে কোথায় সাইন করছে ওগুলো আপনারা পড়েন না, আমরা ওগুলো পড়ে বুঝতে পারি এইটুকু হলেও যে কারেকশন কখন কি আসতে পারে, কার কি প্ল্যান, কোন দেশের কি প্ল্যান। তো আশা করি ভালো লাগলো, ভিডিওটা একটু অন্যরকম লাগলো। এরকম অন্যরকম ভিডিও যদি আপনি পেতে চান তাহলে নিচে সাবস্ক্রাইব অপশনটি আছে, আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আমাদের 1 টাকাও আসে না, বিকজ আমার চ্যানেলে অ্যাড চলে না, তাই জন্য আপনারা ফ্রি অফ কস্টে সাবস্ক্রাইব করতে পারেন। অ্যান্ড যদি আপনি দেখতে চান যে আমার লাইসেন্স আছে কিনা পোর্টফোলিও হ্যান্ডলিংয়ের জন্য, তাহলে অ্যামফির ওয়েবসাইটে যাবেন, 300613 সার্চ করলে আমার নাম, লাইসেন্স নাম্বার পুরোপুরি এখানে দেখতে পাবেন। তো সেরমভাবে আপনি আমাদের সাথে ভালো ইস্ট ইন্ডিয়ার নাম্বার 1 আমরা এখন ফিনান্সিয়াল অ্যাডভাইজার, তাদের সাথেই স্টার্ট করতে পারেন। যেহেতু ঠাকুরের আশীর্বাদে ভালো কাজ করছি, ভালো রিসার্চ করছি, যেটা ইনভেস্টমেন্ট করার পরে মেন, অ্যান্ড সবাই আমাদের থ্রুতে এখন ইনভেস্টমেন্ট করাতে চাইছে, তাদের সেফগার্ড, ইনভেস্টমেন্টের ভ্যালুটা যাতে না পড়ে যায় বা কিছু সেফগার্ড করার জন্য, তাহলে একটু তো সময় লাগবে এই জন্য, বিকজ একটু প্রেশার আছে আমাদের। কিন্তু অনলাইন হলে আমরা হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করছি 3 to 6 মান্থস অব্দি একটু দাঁড়িয়ে যাবেন, 6 মান্থসের মধ্যে সবার ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে যাবে। একটু ডিলে হয়, সবাই পাঠিয়ে রাখেন, 2 মাস 3 মাস হয়ে যায়, অ্যাকাউন্ট খোলা হয় না, বাট একটু হয়ে যাবে, টাইম লাগবে। অ্যান্ড অফলাইন হলে কিন্তু দিনের দিন বা 2-3 দিন পরে আপনার ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে যাবে। তো আজকের জন্য আমরা এইটুকুই রাখছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কিসের উপর ভিডিও চাই অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।